গাঢ় হয়ে কঠোর ভঙ্গিতে সোজা হয়ে বিছানার কোণে বসে আছেন খাদিজা তালুকদার। চোখে মুখে রাগ আছে কিনা বোঝা মুশকিল, তবে তার অভিব্যক্তি বেশ কঠোর। অন্যদিকে কাউচের ওপর বসে বসে চা খাচ্ছেন নাসিরুল তালুকদার। চোখে থাকা চশমাটা টেবিলের ওপর রাখা, তার অভিব্যক্তি নির্লিপ্ত। স্বামীর দিকে তাকিয়ে আবারও চোখ গরম করলেন খাদিজা। যথাসম্ভব কঠোর হয়ে মুখ খুললেন। তোমার সমস্যাটা কি নিশানের বাবা? অবাক হয়ে তাকালেন নাসিরুল তালুকদার, যেন এমন অদ্ভুত কথা কখনো শোনেননি। কি সমস্যা? খাদিজা এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমায় আমি একটু আগে কি বললাম? যেভাবেই হোক তোমার ছেলের সাথে যোগাযোগ করো, ওকে বাড়িতে ফিরিয়ে আসতে বলো। আমার আর এত ভনিতা ভালো লাগছে না। চায়ের কাপে চুমুক দিতে দিতেই চোখ তুলে স্ত্রীর দিকে তাকালেন নাসিরুল। বেশ মনোযোগ দিয়েই তার কথা শুনছেন। খাদিজা এবার শান্ত গলায় বলতে শুরু করলেন, একটা মাত্র ছেলে আমার। এখন এই বয়সে এসে সেই ছেলেকে ছাড়া থাকবো? বাড়িটা আমার শ্মশানঘাট মনে হচ্ছে। আমি কিচ্ছু জানি না, তুমি তোমার ছেলেকে ফিরিয়ে আনো। আমি আমার ছেলেকে চাই। নাসিরুল এবার কাঁধ ঝাঁকালেন। খাদিজা, তুমি তোমার ছেলেকে চেনো। সে একদম তোমার মতোই ঘাটতারা। সে যখন বলে গেছে যে শৈলী ছাড়া এ বাড়িতে পা রাখবে না, তাহলে তুমি নিশ্চিন্তে থাকো যে নিশান আসবে না, যদি না তুমি শৈলীকে মেনে নাও। এবার বিরক্ত হলেন খাদিজা। চোখ মুখ কুঁচকে দাঁত চিপে বলে উঠলেন, তো আমি কি কবিতা আবৃত্তি করছি নাকি? সেটাই তো বলছি, নিশান আর ওই মেয়েটাকে ফিরিয়ে আনো। নিশানকে আমি একা ফিরতে বলেছি নাকি? ওই মেয়ে তখন কোথায় যাবে? রাস্তায় ঘুরবে? তালুকদার বাড়ির একমাত্র বউ রাস্তায় ঘুরে বেড়াবে? আমি কি তা বলেছি? নাসিরুল তালুকদার এবার সত্যিই অবাক হলেন। চায়ের কাপটা টেবিলে নামিয়ে স্ত্রীর দিকে বড় করে চোখে তাকালেন। খাদিজার চোখে এমন আর কঠোরতা নেই, বরং এক ধরনের ক্লান্তি, এক ধরনের হাল ছেড়ে দেওয়ার অনুভূতি। তার মানে তুমি বলছো তুমি শৈলীকে মেনে নিলে? খাদিজা মুখ ঘুরিয়ে নিয়ে বিরক্তির সঙ্গে বললেন। হুম। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে নাসিরুল হেসে ফেললেন। খাদিজা অবাক হয়ে তাকিয়ে উল্টোটা বুঝে বললেন, খবরদার নিশানের বাবা, এখন কিন্তু তুমি নাটক করবে না। শৈলীকে মেনে না নেওয়া নিয়ে একটা কথাও বলবে না। তুমি ওকে মেনে নিতে বাধ্য। তোমার মেনে নিতেই হবে ওদেরকে। তুমি যদি এখন ঝামেলা করেছো না, তাহলে আমি নিজের এবার বাড়ি ছেড়ে দেব। নাসিরুল তালুকদার এবার সত্যি স্তব্ধ হয়ে গেলেন। খাদিজার মুখে এমন কথা তিনি কল্পনাও করেননি। তিনি গভীরভাবে স্ত্রীর চোখের দিকে তাকালেন। সেখানে এখনও কঠোরতা আছে, কিন্তু সেই কঠোরতার নিচে স্পষ্ট এক মায়ের আকুতি। একটু থেমে নাসরুল ধীর গলায় বললেন, এতদিন ধরে যে শৈলীকে মেনে নিতে চাওনি, এখন হঠাৎ এমন পরিবর্তন কেন খাদিজা? খাদিজা দীর্ঘশ্বাস ফেলে হাতের আঙ্গুলগুলো মুঠো করলেন। তোমার ছেলেকে ছাড়া আর ভালো লাগছে না। এই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। নিশানের অস্তিত্ব নেই। আর শৈলী মেয়েটা তোমাদেরই তো রক্ত। ওকে ধমক না দিলে আমার একদম ভালো লাগে না। তুমি বুঝবে না নিশানের বাবা, আমি একা একা আর থাকতে পারছি না। আমার ছেলের যদি এত ভালোবাসার মানুষকে নিয়ে থাকতে এত আপত্তি না থাকে, তাহলে আমার আপত্তি করে কি লাভ? আমি আমার ছেলে আর তার বউকে একসঙ্গে দেখতে চাই। নাসরুল এবার নরম সুরে বললেন, তোমার এই একঘেয়েমি আর অহংকারটাই এতদিন তোমার ছেলেকে দূরে রেখেছিল খাদিজা। তাহলে নিজের ভুলটা স্বীকার করছো? খাদিজা ভ্রু কুঁচকে বললেন, তোমার এত কথা শুনতে আসেনি। যা বলেছি সেটাই করবে। এক্ষুনি ফোন দাও নিশানকে, বলো ওরা দুজনেই ফিরে আসুক। নাসিরুল হাসি মুখে মাথা নেড়ে বললেন, তুমি নিজেই বলবে খাদিজা, ওর মা তুমি। আমিও চাই ও শুনুক। তার মা তাকে ডেকে নিচ্ছে। সত্যি যদি চাও তাহলে নিজেই ফোন করো নিশানকে, বলো তুমি তাকে আর শৈলীকে ফিরিয়ে আনতে চাইছো। খাদিজা এবার একটু অস্বস্তি নিয়ে নাসরুলের দিকে তাকালেন, কিন্তু বুঝতে পারলেন এটাই ঠিক হবে। নাসরুল তালুকদার এবার চায়ের কাপটা হাতে তুলে চুমুক দিলেন। দীর্ঘশ্বাস ফেলে খাদিজার আড়ালে বিড়বিড় করে আওড়ালেন, নিশানের এই পরিকল্পনা এমন ম্যাজিকের মতো সফল হবে আগে জানলে ওদের অনেক আগেই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। নিশানের বুদ্ধি আছে, একদম এক ঢেলে দুই পাখি মেরে দিয়েছে। সাব্বাস বেটা, এই না হলে আমার ছেলে। রেস্টুরেন্টের কাচঘেরা জানালার পাশের টেবিলে বসে আসে নিশান আর শৈলী। দুপুরের নরম আলো জানালা দিয়ে এসে পড়েছে তাদের টেবিলে। খাবারের ওপর এক ধরনের সোনালি আভাস ছড়িয়ে দিয়েছে। চারপাশে ফিস ফিস করা কথাবার্তা, চামচ কাটা চামচের টুংটাং শব্দ, সব মিলিয়ে একটা পরিচিত রেস্তোরাঁয় দুপুরের ব্যস্ততা। নিশানের কথা অনুযায়ী আজ ঘুরতে বের হয়েছে শৈলী আর নিশান। এই তো একটু আগেই ধানমন্ডি লেক থেকে ঘুরে এসে এখন
দুপুরের খাবারটা খেতে বসেছে তারা। পরিকল্পনা আছে খাওয়া দাওয়ার পর নদীর পাড়ে ঘুরতে যাবে। শৈলী আজ একটা অফ হোয়াইট কুর্তি পরে এসেছে। হাতার সুতোর কাজটা বেশ সুন্দর করে ফুটে উঠেছে তার ত্বকের ওপরে। গলায় হালকা একটা ওড়না জড়ানো। তার ছোট ছোট নড়াচড়া, কখনো চুলের পেছনে ওড়না গুজে দেয়া, কখনো হাতের আঙ্গুল দিয়ে প্লেটের পাশ ঘেঁষে দাগ আঁকা। সব কিছু যেন নিশানের চোখে আটকে আছে। মেয়েটা কি গত রাত থেকে একটু বেশি লজ্জা পাচ্ছে? পেতেও পারে। নিশান কালো শার্ট পরে আছে, হাতা গুটিয়ে রেখেছে কোণই পর্যন্ত। গম্ভীর মুখে প্লেটটা রাখা বিরিয়ানি থেকে এক টুকরো মাংস তুলে মুখে দিচ্ছে সে। কিন্তু মাঝে মাঝেই চোখ চলে যাচ্ছে শৈলীর দিকে। শৈলীও টের পাচ্ছিল সেটা, তাই খানিকটা অস্বস্তিতে হাতে চামচটা দিয়ে খাবার নাড়াচাড়া করছিল। শৈলী গলাটা খানিকটা নামালো, যেন আশেপাশের কেউ শুনতে না পায়। তারপর বলল, কি দেখছেন? নিশান মুচকি হাসল। আসলে খেতে খেতে সে শৈলী দিকেই স্থির দৃষ্টি নিয়ে রেখেছিল। তা দেখেই শৈলী প্রশ্নটা ছুড়ে দিল। অস্বস্তি হলো না নিশানের। তার দিকে তাকিয়েই নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল, তোকে দেখলে খাওয়ার চেয়ে দেখাটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, বুঝলি? তাই তোকে দেখছি। শৈলী মুখ নামিয়ে নিল। গাল লাল হয়ে উঠেছে, একটু বেশি হয়ে যাচ্ছে, খুব বেশি। এমন চলতে থাকলে লজ্জায় মরেই যাবে সে। আপনি একদমই স্বাভাবিক আচরণ করছেন না আজকাল। শৈলী হালকা রাগ দেখিয়ে বলল। নিশান কাঁধ ঝাঁকালো। তুই স্বাভাবিক থাকিস না, তাই আমাকে অস্বাভাবিক হতে হয়। শৈলী একদম চুপ করে গেল। নিশান তখন নিজের গ্লাস থেকে পানি নিয়ে এক চুমুক খেল। শৈলী মুখ নামিয়েই খাচ্ছিল, কিন্তু চোখে মুখে যে তার মৃদু হাসি খেলা করছে সেটা নিশানের চোখ এড়ায়নি। নিশান এবার গ্লাস নামিয়ে রেখে সন্দিহান কণ্ঠে শুধালো, তোর কি মনে হয় না যে তুই একটু বেশি লজ্জা পাচ্ছিস? আগে তো এমন ভাবভঙ্গি ছিল না তোর। আগে তো আপনিও এভাবে তাকিয়ে থাকতেন না। বলেই দাঁত দিয়ে জিভ কাটল শৈলী। এমনিতেই রেস্টুরেন্টে আছে তারা, এই পরিবেশে এমনভাবে কথা বলাটা ঠিক হচ্ছে না। তবুও মুখ ফসকে বেরিয়ে গেল। শৈলীর কথার জবাবে নিশানও কাঁধ ঝাঁকালো। আগে তো তুই বলছিলি না এভাবে, এখন তাকিয়ে থাকলে আমায় হ্যাংলা বলতি না। শৈলী এবার থমকে গেল। হাতের চামচটা প্লেটে রেখে নিশানের দিকে তাকালো একরাশ বিস্ময় নিয়ে। মুখে কিছু বলার জন্য শব্দ খুঁজছিল সে, কিন্তু নিশানের ঠোঁটের কোণে খেলা করা হাসিটা দেখে হঠাৎ করেই মনে হলো কিছু বলাটা হয়তো তার জন্য বিপজ্জনক হবে। আমি আমি খাচ্ছি। বলে দ্রুত মুখ নামিয়ে ফেলল শৈলী, যেন খাবারের দিকে মনোযোগ দিতে চাইছে না, বরং এড়িয়ে যেতে চাচ্ছে নিশানকে। নিশান ঠোঁট চেপে হাসল। শৈলীর এই হঠাৎ চুপ মেরে যাওয়া, মুচকি হাসি লুকানোর চেষ্টা, সব কিছু বেশ উপভোগ করছিল সে। গ্লাস হাতে নিয়ে একটু হেলে বসে পড়ল সে। ঠিক আছে, খা, তবে খেয়ে নিস তাড়াতাড়ি, কারণ আমি কিন্তু ভাবছি রেস্টুরেন্ট থেকে বের হয়ে তোকে আর একটু লজ্জা দেব। শৈলী একদম থেমে গেল, চোখ গোল করে তাকালো নিশানের দিকে। মানে? মনে তো বোঝার কথা। নিশান হালকা ভ্রু নাচিয়ে বলল, না হলে এই রেস্টুরেন্টে। চুপ থাকুন। শৈলীর চোখ বড় বড় করে বলল, চারপাশে একবার দেখে নিয়ে ফিসফিস করে বলল, আপনি তো একদমই ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন নিশান ভাই। নিশান এবার গম্ভীর হয়ে বলল, ভাঙা রেডিওর মতো ভাই ভাই করবি না, নইলে আরো বেশি ধরা ছোঁয়ার বাইরে যাব। এতটাই যাবো যে আকাশ আমাকে আব্বা বলে রাখবে। শৈলী থ হয়ে গেল, চোখ গোল করে নিশানের দিকে তাকিয়েই রইল, যেন বুঝতে পারছে না যে সে স্বপ্ন দেখছে নাকি বাস্তবে এমন কথা শুনল। সব শেষে কিনা আকাশকেও ছাড়িয়ে যাওয়ার প্ল্যান করেছে নিশান। শৈলী তো তাহলে বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলবে। শৈলী ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। চারপাশে মানুষ কেউ তাদের দিকে তাকাচ্ছে কিনা সেটাও একবার দেখে নিল। নিশান কিভাবে এত স্বাভাবিকভাবে এসব বলতে পারে? সে মাথা নিচু করে হাতের চামচটা নাড়াতে লাগলো। নিশান একদম কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, চিন্তা করিস না, আজকে রেস্টুরেন্টে বেশি নাটক করবো না, কিন্তু তোর ভাই ডাক বন্ধ করার জন্য আমি সত্যি সত্যি একটা বড় কিছু প্ল্যান করছি। শৈলী সঙ্গে সঙ্গে চামচটা ফেলে দিল। মানে কি প্ল্যান? নিশান ঠোঁট কামড়ে খানিক হেসে বলল। নদীর পাড়ে গিয়ে। কথা শেষ করল না নিশান, বাঁকা হেসে বাকিটা বুঝিয়ে দিয়ে খাবারের বিল দিতে উঠে গেল।
শৈলী প্রথমে কিছু না বুঝলেও ছোট্ট মাথায় জিনিসটা খানিক ধরা দিতেই ঠক গিলল সে। চোখ বন্ধ করে প্রার্থনা করল এই মানুষটাকে যেন কেউ এখনই একটা কঠিন কাজের দায়িত্ব দিয়ে ব্যস্ত করে দেয়, নইলে যে সে আজ রক্ষা পাবে না। সে যেতে যেতে পেছনে তাকিয়ে শৈলীর এমন মুখের অবস্থা দেখে নিশান এবার সত্যি হেসে ফেলল। শৈলী হতাশ হয়ে মুখ চেপে ধরল, যেন নিজের লজ্জার পরিমাণ আর বাড়াতে না দেয়। আর নিশান সে খুশি মনে শৈলীর মুখের সব অপ্রস্তুত অভিব্যক্তি উপভোগ করতে থাকে আর খাবারের বিল মিটিয়ে দেয়। এখন উদ্দেশ্য নদীর পাড়ে একটা সুন্দর সময় কাটানো। নদীর বাতাসটা যেন আজ একটু বেশি মিষ্টি। বিকেলের নরম রোদ জল রঙের মতো ছড়িয়ে পড়েছে নদীর ওপর। নদীর তীরে বসে আছে নিশান আর শৈলী পাশে পাশে। সামনেই ঢেউগুলো ধীরে ধীরে তীরে এসে মিশেছে আর বাতাস শৈলীর কুর্তির আঁচলে খেলা করছে। নিশান এক হাতে বালু কুড়িয়ে নিয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে ফেলে দিচ্ছে, যেন চিন্তায় ডুবে আছে। শৈলী একপাশে চুপচাপ বসে নদীর দিকে তাকিয়ে আছে। গোধূলির আলোতে তার চোখ দুটো স্বপ্নময় দেখাচ্ছে যেন। কতদিন পর এমন দৃশ্য দেখছে সে, চোখ জড়িয়ে আসছে যেন। কিছুক্ষণ নীরবতা চলল, তারপর নিশান হঠাৎ বলল, তোর কি মনে হয় না এই সময়টা থেমে যাওয়া উচিত? শৈলী এক মুহূর্ত চুপ করে থেকে বলল, সময় কি কখনো থামে? নিশান ধীর কণ্ঠে বলল, আমাদের জন্য থামতেই পারে, যদি আমরা চাই এই বিকেলটা সারা জীবন মনে গেঁথে রাখতে পারি। শৈলী এবার তাকালো তার দিকে। নিশানের চোখে এখন কোনো দুষ্টমি নেই, শুধু শান্ত অথচ গভীর এক অনুভূতি, ঠিক তার মনের গহীনে এতদিন ধরে লুকিয়ে রাখা নিশান ভাইয়ের মতো। বাতাসে একটা অদ্ভুত প্রশান্তি ভেসে বেড়াচ্ছে। নদীর শব্দের মাঝে নিঃশব্দে কত কথা যেন বয়ে চলেছে, যা বলা হয় না, শুধু অনুভব করা যায়। নদীর ওপারটা কত সুন্দর, তাই না নিশান ভাই? শৈলীর বিস্ময় ভরা এত পুলকিত কণ্ঠেও খুশি হলো না নিশান। চোখে মুখে বিষাদের ছায়া নামিয়ে ভ্রু কুঁচকে তাকালো। তার দৃষ্টি দেখে শৈলী ঢোক গিলে বলল, অভ্যেস হয়ে গেছে তো। অভ্যাস বদলে ফেল, নইলে আমি তোর থোবরা বদলে দেব। আবারও শুকনো ঢোক গিলল শৈলী, মিনমিন করে বলল, তাহলে কি ডাকবো? নিশান ভাব না, মানে কি বলে ডাকবো? নিশান এবার স্থির দৃষ্টি ফেলল শৈলীর দিকে। মেয়েটার চোখে আতঙ্ক, বোঝাই যাচ্ছে জিনিসটা নিয়ে সেও খুব ভয়ে আছে। সেই আধার নেমে আসা মুখটা থেকে চোখ সরিয়ে সামনে তাকালো নিশান, ধীর কণ্ঠে বলল, আমার নাম জানিস না? তড়িঘড়ি করে বলল শৈলী। আপনার নাম ধরে ডাকতে পারবো না, প্লিজ অন্য কিছু বলি। নিশান এবার মুখ কুঁচকে তাকিয়ে দাঁত খিচিয়ে বলে উঠল, তাহলে এক কাজ কর, জান প্রাণ সোনা রূপা হীরা কোহিনুর কলিজা ফুসফুস হৃৎপিণ্ড কিডনি হাত পা নাক চোখ কান এসে বলে ডাকামায়। শৈলী নিশানের কথা শুনে হাঁ হয়ে গেল। কবে থেকে এই লোক এমন কথা বলা শুরু করলো? এক মুহূর্ত চুপ থেকে বিস্ফোরিত চোখে বলল, আপনার মাথা ঠিক আছে? নিশান গম্ভীর মুখে বলল, আমি একদম সুস্থ, কিন্তু তুই যদি ভাই বলে বন্ধ না করিস তাহলে হয় তোর নতুন ডাকনাম ঠিক করবি, নাহলে আমি করব। শৈলী এবার নিজের কপাল চাপড়ে ধীরে ধীরে বলল, আচ্ছা আচ্ছা, আমি ভাবছি, কিন্তু আপনি যে এত সিরিয়াসলি এটা নিয়ে পড়ে থাকবেন তা তো জানা ছিল না। এ তো বিরাট ঝামেলা। নিশান নরম গলায় বলল, তুই জানিস না, কিন্তু আমি জানি। আমি চাই না তোর মুখ থেকে আমার নামের আগে বা পরে এমন কিছু শব্দ থাকুক যা আমাকে তোর থেকে দূর করে রাখে। শৈলী চুপ করে গেল। নদীর বাতাস তার চুল উড়িয়ে নিচ্ছিল, আকাশে মেঘ আরও জমাট বাঁধছে। কিছুক্ষণ ভেবে নিয়ে সে মিনমিন করে বলল, নিশান বলে ডাকবো? নিশান তখনও সামনের দিকে তাকিয়েছিল। শৈলীর কণ্ঠে নিজের নাম শুনেই ধীরে ধীরে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল, কিন্তু সে কিছু বলল না, শুধু এক হাত বাড়িয়ে শৈলীর হাতটা ধরে নিল, ছোট্ট করে বলল, হুম। নদীর পানিতে তখন সূর্যাস্তের আলো মিশেছে, আর তাদের পাশে বাতাস কানে কানে যেন ফিসফিস করে বলছে, আজকের এই ডাক একদিনের অভ্যাস হয়ে যাবে। দুপুরের পর থেকেই কেন যেন আকাশটা একটু মেঘলা, সূর্যের আলো মাঝে মাঝে উকি দিচ্ছে, আবার মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। নদীর বাতাসটা আগের চেয়ে একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে শৈলীর কাছে। সে আকাশের দিকে তাকিয়ে স্বপ্নীল কণ্ঠে বলল, ইস, এখন যদি বৃষ্টি আসতো খুব ভালো হতো। নিশান পাশে বসে শৈলীর মুখের দিকে তাকালো।
তার ঠোঁটের কোণে হালকা হাসি, চোখে এক রাশ মুগ্ধতা। শৈলীর কথাটা শুনে একটু ভেবে নিয়ে গভীর কণ্ঠে বলল, বৃষ্টি আসবে, হতেই পারে। শৈলী অবাক হয়ে নিশানের দিকে তাকালো। এত আত্মবিশ্বাসী শোনাচ্ছে কেন আপনাকে? নিশান ধীর গলায় বলল, কারণ এই মেঘেরা তো জানে আমার হিমুর উপর জন্য বৃষ্টি আসতেই হয়। এই জমান বাঁধা মেঘ যদি তোর ইচ্ছে না রাখে, তবে সে কি মেঘ থাকার যোগ্য? শৈলী এবার মিষ্টি একটা হাসি দিল। নদীর বাতাসে তার চুল উড়ে এসে গাল ছুঁয়ে গেল। আর ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস বইল নদীর দিক থেকে। সঙ্গে এক ফোঁটা পানি এসে পড়ল শৈলীর কপালে। শৈলী বিস্মিত হয়ে তাকালো আকাশের দিকে, আর নিশান শান্তভাবে হাসল। দেখলি, মেঘেরাও তোর কথা অমান্য করতে পারে না। নিশানের কথা মিথ্যে হয়নি। আসলেই কিছুক্ষণ পর টিপ টিপ করে আকাশ থেকে শীতল পানি পড়তে শুরু করলো। বোঝা গেল খুব তাড়াতাড়ি ঝুম বৃষ্টি আসতে চলেছে। বৃষ্টি দেখার পক্ষে নিশানই ছিল, কিন্তু যখন সে শুনল যে শৈলী বৃষ্টিতে ভেজার পরিকল্পনা করেছে, তখনই নাকচ করে দিল নিশান। রামধমক লাগিয়ে বলে উঠল, কখনোই না, এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে শৈলী। শৈলী যেন আজ অবাধ্য হলো, কাতর গলায় বলল, এমন কেন করছেন নিশান সরি, আমি একটু ভিজে প্লিজ। অনেক দিন বৃষ্টিতে ভিজিনি, মানা করবে না প্লিজ। নিশান ভ্রু কুঁচকে তাকালো। ট্রাস্ট মি শৈলী, বৃষ্টিতে ভিজে যদি চট্টর আসে, তাহলে তোকে আমি বাথটাবের ঠান্ডা পানিতে আবারও গোসল করাবো। শৈলী আঁতকে উঠল। কাতর গলা আরো বেশি স্পর্শকাতর হয়ে গেল তার। আপনি এমন নিষ্ঠুর কেন? আমি কি এতটাই বড় কিছু চাইলাম? এ কি অন্যায় কিছু আবদার ছিল? এটা একটা অনুরোধ করলাম, তাও আপনি এমন করছেন। নিশান নির্লিপ্ত কণ্ঠে বলল, ইমোশনাল ব্ল্যাকমেল করবি না শৈলী, তুই আমার বউ। আমি চাই না তুই অসুস্থ হোস। এই সময়কে জ্বর ভালো না, তোর অবস্থা খুব খারাপ হবে। তাই যা বললাম সেটাই শেষ কথা। শৈলী ঠোঁট ফুলিয়ে বলল, আপনার সব কথাই কি আমায় মেনে নিতে হবে? নিশান মাথা কাত করে মুচকি হেসে বলল, তোর ইচ্ছা, মানবে কি মানবি না, কিন্তু যদি ভেজেস তাহলে পরের ধাপের জন্য তৈরি থাকিস। শৈলী একটু ভেবে নিয়ে সরে গিয়ে বলল, ঠিক আছে, আমি আর ভিজছি না। বলেই নদীর পাড় থেকে উঠে পড়ল শৈলী। খড়ের ছাউনির নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ল, দুহাত বুকে গুজে। নিশানও ছাউনির নিচে এসে অবাক হয়ে বলল, এত সহজে মেনে নিলে? সন্দেহ হচ্ছে। শৈলী হালকা হাসল, কিন্তু কিছু বলল না। নদীর ওপর জমাট বাঁধা মেঘ দেখে নিশান একটু দুষ্টমি করে বলল, আচ্ছা মেঘ, যদি তুই সত্যি আমার হিমরূপাকে ছুঁতে চাস, তাহলে তোকে বৃষ্টি দিতেই হবে। কারণ আমার হিমরূপার জন্য আজ আকাশকে দানশীল হতে হবে, নইলে মন খারাপ করবে মেয়েটা, আমার উপর অসন্তুষ্ট হবে। যে শৈলী বিস্মিত চোখে নিশানের দিকে তাকালো। কত সুন্দর কথা, আপনি তো একদম কবিদের মতো কথা বলছেন। নিশান কাঁধ ঝাঁকিয়ে বলল, হয়তো কখনো কবি হয়নি, কিন্তু তোর জন্য কবিতার ভাষায় কেন যেন আপন মনে হয়। শৈলী একদম চুপ করে গেল। হালকা বাতাসে তার চুল উড়ছিল, আর সে এক দৃষ্টিতে নিশানের দিকে তাকিয়ে রয়। এক মুহূর্তের জন্য চোখ সরালো না সে। আর ঠিক তখনই আকাশ সত্যি দানশীল হলো। ভারী বৃষ্টি নেমে এলো। ঝুমঝুম করে বৃষ্টি পড়তে লাগলো। এমন ঝুম বৃষ্টি নামলো যেন আকাশ নিজেই সব আবেগ উজাড় করে দিচ্ছে। বাতাসে ভেজা মাটির ঘ্রাণ ছড়িয়ে পড়ল। নদীর পানি কাঁপতে লাগলো বৃষ্টির ফোঁটায়। খড়ের ছাউনির ওপর একটানা টপ টপ শব্দ হচ্ছে, যেন বৃষ্টি নিজেই গান গাইছে। আশপাশটা ধোঁয়াটে হয়ে গেল ঝরঝরে ফোঁটার ধাক্কায়। শৈলী দুহাত বুকের কাছে গুটিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ এখনো বৃষ্টির দিকে, কিন্তু মুখটা যেন কেমন মলিন হয়ে গেছে। ছোট ছোট নিঃশ্বাস ফেলছে, ঠোঁট নড়ছে না, অথচ চোখের ভাষাটা স্পষ্ট। সে ভিজতে চায়, কিন্তু কিছু বলছে না, শুধু দাঁড়িয়ে আছে এক অদ্ভুত অভিমানের মতো চেহারায়। নিশান তাকে কেন এভাবে ভিজতে মুখের ওপর মানা করলো। শৈলী নিজেও জানে যে সে অসুস্থ হয়ে পড়বে। যতই হোক, হতো না হয় একটু অসুস্থ। নিশান কি একটু সেবা করতে পারতো না? কি এমন হতো? নিশান পাশ থেকে শৈলীর সেই অভিমান লক্ষ্য করল। ভেজা বাতাস তার শার্টের হাতা উড়িয়ে দেয়, কিন্তু সে অবিচল চোখে তাকিয়ে থাকে শৈলীর দিকে। মেয়েটার চোখের সেই চাপা আবেগ, ঠোঁটের কোণে একটু থমকে থাকা হতাশা, সব কিছু যেন বোঝা যাচ্ছে।
কিন্তু আসলেই এখনকার জ্বর খুব একটা ভালো না। অথচ শৈলীর মিয়ে পড়া মুখটাও সহ্য হচ্ছে না। বৃষ্টি হচ্ছে, রোমান্টিক একটা পরিবেশ, আর তার হিমরূপা মুখে বিষাদ জমিয়ে রেখেছে। শেষে নিজেকেই হারালো নিশান। ধীরে ধীরে একপাশে হেলে দাঁড়ালো, ঠান্ডা গলায় বলল, এত মন খারাপ করে আছিস কেন? শৈলী চোখ নামিয়ে নিল, ফিসফিস করে বলল। কিছু না। নিশান এক হাত পকেটে ঢুকিয়ে একটু বাঁকা হাসল। তাহলে এই সুন্দর বৃষ্টি দেখার সময় তোর মুখ এত ভারী কেন? শৈলী চুপ করে থাকলো, যেন কিছু বলার মতো শক্তি পাচ্ছে না। নিশান এবার একটু সামনে এগিয়ে গেল, মেয়েটার চোখে চোখ রেখে ধীর স্বরে বলল, তুই জানিস না আমি শুধু কথার কবি না, আমি চোখের ভাষাও পড়তে পারি। শৈলী এবারও কিছু বলল না, কিন্তু নিশানের দিকে তাকিয়েই থাকলো। আর নিশান অনুভব করলো এই মেয়ে হয়তো সত্যিই বৃষ্টি শুতে চেয়েছে, কিন্তু তার বলা কঠিন নিয়মের জন্য কিছুতেই পারেনি। নিশান কিছুক্ষণ শৈলীর দিকে তাকিয়ে রইল। শৈলীর চোখে ধরা শান্ত অবস্থাও ধরা পড়েছে, যেন বৃষ্টির প্রতি তার আকাঙ্ক্ষা পুরোপুরি মেনে নিয়েছে, কিন্তু মনটাই যেন কিছুটা জড়ানো ছিল। নিশান ধীরে ধীরে আরেকটু সামনে এসে দাঁড়ালো। শৈলী, তুই চাইলে ভিজতে পারিস, কিন্তু বেশিক্ষণ না প্লিজ। ঠান্ডা গায়ে লাগলে আর ভিজবি না। শৈলী এক দৃষ্টিতে নিশানের দিকে তাকালো। সে যেন এক মুহূর্তের জন্য নিঃশব্দ হয়ে গেছে। নিশান তার চোখে গভীর তৃপ্তি দেখতে পায়, যেন দীর্ঘ অপেক্ষার পর কিছুটা শান্তি এসেছে। নিশান একটি মৃদু হাসি দিয়ে বলল, যা, বৃষ্টিটা উপভোগ কর। এই বৃষ্টির সাথে সাথে যেন তোর মনে থাকার সমস্ত দুঃখ ধুয়ে মুছে যায়। শৈলী কাতর নয়নে চেয়ে রইল। নিশান ধীর গতিতে শৈলীর দিকে এগিয়ে গিয়ে তার হাতে নিজের আঙ্গুল রাখল। শৈলী মৃদু হাসল, যেন তার আকাঙ্ক্ষা পূরণ হলো। নিশান তার দিকে মুচকি হেসে চোখের ইশারা দিয়ে ভিজতে বলল। শৈলী এবার হাসতে হাসতে একদম বৃষ্টির দিকে চলে গেল। নিশান তার পাশেই দাঁড়িয়ে, যেন তার প্রতিটি পদক্ষেপ দেখছে, আর অজান্তে নিজের মনেও কিছুটা প্রশান্তি খুঁজে পাচ্ছে। শৈলী এগিয়ে গিয়েও ছাউনির নিচে থাকা নিশানের দিকে তাকিয়ে বলে উঠল। আপনি ভিজবেন না? নিশান হাসল, খুব সূক্ষ্ম সেই হাসি, নেশালো গলায় জানান দিল। এ নিষ্ঠুর বৃষ্টি অকারণেই আমার হিমরূপাকে আদরে ছুঁয়ে দেখ। হোকটা আমার একটু হিংসা। আমি দূর থেকে তার হাসিতে ভেজা মুখটা দেখে, ভেজে চুলের সৌন্দর্য বিমোহিত হয়ে মেটে আমার চক্ষু পিপাসা। শৈলী মুহূর্তে স্তম্ভিত হয়ে গেল। নিশানের কথাগুলোর গভীরতা তার মনে মধুর অনুভূতি ছড়িয়ে দিল। তার মুখে মৃদু হাসি ফিরে এলো। শৈলী এবার একদম মুক্ত মনে বৃষ্টির দিকে পা বাড়ায়। বৃষ্টির প্রথম ফোঁটা তার মুখে পড়তেই তার চোখ ঝলমলে হয়ে উঠল, যেন সমস্ত পৃথিবী সে এক মুহূর্তে অনুভব করেছে। একবার বৃষ্টিতে এক ঝলক আনন্দের ছোঁয়া, তারপর ধীরে ধীরে সে পুরোপুরি বৃষ্টির মধ্যেই ঢুকে গেল। শরীরের প্রতিটি অংশে বৃষ্টি ভিজে যাচ্ছে, কিন্তু তার মধ্যে যে আনন্দের ঢেউ উঠেছে তা একদম স্পষ্ট। হাসির ছোট ছোট টুকরা তার মুখে ছড়িয়ে পড়েছে, চোখে জল লুকানো শীঘ্রই শুকিয়ে যাচ্ছে। নিশান ছাউনির নিচে দাঁড়িয়ে শৈলীকে দেখতে লাগলো। বৃষ্টির ফোঁটাগুলো শৈলীর শরীরে পড়ছিল, আর সে যেন সেই বৃষ্টির এক অমলিন অংশ হয়ে গেছে। নিশানের চোখে মুগ্ধতা, তার নেশালো দৃষ্টি কেবল শৈলীর দিকে ছিল। তার সমস্ত মনোযোগ এখন শুধু শৈলীর ওপর। তার খুশিতে ভরা চেহারা, তার অদৃশ্য সৌন্দর্য, যা একটি মহাকাব্যিক দৃশ্য যেন তার চোখে ভেসে উঠছে। শৈলীর মুখে সেই অনাবিল হাসি তার স্বপ্নের বাস্তবতা হয়ে সামনে দাঁড়িয়ে আছে, আর নিশান তার নিজের অভ্যন্তরের গহীন থেকে এক ধরনের প্রশান্তি অনুভব করছে। তার হৃদয়ে যেন কোনো এক লুকানো অনুভূতির দিকে দিয়ে ভেসে যাচ্ছে, কিন্তু সে জানত এর মধ্যে গভীরতা আছে, আরও অনেক কিছু যে একসাথে এসেছে। শৈলী বৃষ্টির মধ্যে হেসে বলল, কিছুটা মনে হলো আপনার কবিতার সৌন্দর্য সত্যি জীবন্ত হয়ে উঠলো নিশান ভাই। ভাই শুনে আবারও ভুরু কুঁচকে তাকালো নিশান। তবে শৈলীর আনন্দ দেখে আর কিছু বলল না। থাক, কোনো এক রাতে না হয় ভাই বলার মহা শাস্তিটা দিয়েই দিবে। নিশান আবারও হালকা হাসল, তার চেহারায় এক অদ্ভুত এক শান্তি। কবিতা শুধুমাত্র কথা নয়, এটা তো তখনই বাস্তব হয় যখন কেউ তাকে অনুভব করতে পারে।
চোখের কোণে এক পাথরের মতো স্থির দৃষ্টি। নিশান মৃদু হাসল, একদম মুগ্ধ চোখে। সে নিঃশব্দে বলে উঠল, এটা যে কি সুন্দর। সে জানে বৃষ্টির মধ্যে শৈলীকে দেখতে, তার আনন্দে ভাসতে আজকের এই মুহূর্তে সে একেবারেই হারিয়ে গেছে। বিড়বিড় করে নেশালো কণ্ঠে শৈলী আবারও আওড়ালো, এই ভিজে বাতাসের মতো আমার অনুভূতি হয়তো আমার হিমরূপাকে ছুঁয়ে যায়। সেটির পায় কিনা জানি না, কিন্তু আমি জানি সে ছাড়া সমস্ত মৌসুম শুষ্ক। নিশান জানত না সে কতক্ষণ ধরে এক দৃষ্টিতে শৈলীকে দেখছে। সময় যেন থমকে গেছে তার, আর সমস্ত মনোযোগ এখন শৈলীর ওপর আটকে আছে। বৃষ্টির ফোঁটাগুলো যখন শৈলীর গায়ে আছড়ে পড়ছিল তখন সে একেবারে মুক্ত, একেবারে আনন্দিত। তার হাসিতে এক ধরনের মায়াবী ছোঁয়া, তার ভেজা চুলের চিকচিকে ভরা সৌন্দর্য নিশানকে এক অদ্ভুত ঘরের মধ্যে নিয়ে যায়। বৃষ্টির শব্দ, বাতাসের শীতল স্পর্শ, সব মিলিয়ে যেন নিশানের চারপাশের জগৎ এক নিমিষে মুছে গেল। কেবল শৈলী রয়ে গেল তার সামনে, যেন বৃষ্টির ওই এক অংশ, এক নিখুঁত সৃষ্টি, যা আজকের এই মুহূর্তে নিশানের জন্যই এসেছে। নেশালো চোখে বিমগ্ধ হয়ে সে শৈলীকে দেখতে লাগলো। তার ভেতর একটা স্রোত বয়ে যাচ্ছে, যেন কোনো এক দুর্নিবার টানে সে ধীরে ধীরে নিজের স্থিরতা হারাচ্ছে। নিশান একটা দীর্ঘ শ্বাস নিল, তারপরও নিজের খেয়াল করল কখন যেন ছাউনির নিচ থেকে এক পা বাড়িয়ে দিয়েছে বৃষ্টির মধ্যে। শৈলী প্রথমে খেয়াল করেনি, কিন্তু যখন সে হাসতে হাসতে ঘুরে তাকালো তখন ওই দেখতে পেল নিশান তার দিকে এগিয়ে আসছে। তার সেই গম্ভীর চোখে আজ অন্যরকম কিছু, যেন এই বৃষ্টিতে ভিজতে ভিজতে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। নিশানের ঘন চুলের কিছু চুল ভিজে কপালে লেগে আছে, আর পানির ফোঁটাগুলো তার গালে গড়িয়ে পড়ছে। কি মারাত্মক সুন্দর সেই দৃশ্য! বৃষ্টিতে ভেজা অবস্থাও নিশান ভাই এত সুন্দর, এত আকর্ষণীয়। শৈলী বিস্মিত চোখে তাকিয়ে থাকলো নিশানের দিকে, আর নিশান ধীর পায়ে তার খুব কাছে চলে এলো। এতটাই কাছে এলো যে তাদের মাঝে আর কোনো দূরত্ব থাকলো না, কেবল বৃষ্টি ছিল আর দুজনের নিঃশ্বাসের মাঝে এক টুকরো অনুভূতির সেতু। নিশান কোনো কথা বলল না, শুধু গভীর দৃষ্টিতে শৈলীর দিকে তাকিয়ে থাকলো, একেবারে মুগ্ধ হয়ে, নেশাগ্রস্তের মতো। নিশানের দৃষ্টি দেখে ঢোক গিলল শৈলী। এ কেমন ধারালো অস্ত্র, এভাবে কেউ তাকায়? শৈলী তৎক্ষণাৎ আবিষ্কার করল নিশান ভাই নিজের দৃষ্টি ফেলেই কাউকে খুন করে দিতে পারে। তবে নিশানের অভিব্যক্তি তো মোটেই চিন্তার নয়। সে তো মোহে ডুবে আছে, নেশায় ভাসছে। আর সেই নেশাগ্রস্ত মুহূর্তে একেবারে আচমকা নিশান কোনো চিন্তা না করেই এক ঝাটকায় শৈলীকে নিজের দিকে টেনে নিল। হ্যাসকা টান দিয়ে মিশিয়ে নিল নিজের বুকের সাথে। হুড়মুড়িয়ে শক্তপোক্ত বুকের ওপর আশ্রে পড়ল শৈলী। বিস্ময়ে হাঁ হয়ে গেল সে, চোখ বড় হয়ে গেল মুহূর্তেই। নিশানের শক্তিশালী বাহু এক মুহূর্ত দেরি না করে তার কোমরে গুজিয়ে ধরল শৈলীর, যেন এই বৃষ্টি এই মুহূর্তের ভেতর শৈলীকে চিরকাল ধরে রাখতে চায়। শৈলী নিশানের বুকের কাছে আটকে গেল, তার হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে সে। শৈলীর চোখের পাপড়ি দিয়ে টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে। সেই ভার নিয়ে কোনো মতে চোখ তুলে নিশানের দিকে তাকালো শৈলী। তার ঠোঁট রীতিমতো কাঁপতে শুরু করেছে, অথচ কোনো রকম প্রতিক্রিয়া নেই নিশানের। সে একদম নির্লিপ্ত ভঙ্গিতে শুধু তাকিয়েই রইল। আচ্ছা, এভাবে তাকিয়ে থেকে কি সে সারা জীবন পার করে দিতে পারবে? হয়তো পারবে। নিশান ভাই। কাপা কণ্ঠ শৈলীর, কিন্তু নিশানের চোখে তখনও সেই গভীরতা, সেই তীব্র অনুভূতি। তার হাতের বাঁধন একটুও শীতল হলো না, বরং আরও শক্ত হলো, যেন এই মুহূর্তে সে শৈলীকে এক বিন্দু দূরেও যেতে দেবে না। হঠাৎ করেই মুচকি হাসল নিশান। শৈলী ভ্রু কুঁচকালো। নিশান এবার এক হাত দিয়ে শৈলীর মুখের ওপর ছড়িয়ে পড়া ভেজা চুলগুলো সরিয়ে কানে গুঁজে দিল। কণ্ঠ খাদে নামিয়ে নিচু গলায় বলে উঠল, তোকে বলেছিলাম না এই বৃষ্টির সাথে হিংসা হবে আমার? অনেক হিংসা হচ্ছে। নিশানের স্বর এতটাই গাঢ় ছিল যে শৈলীর শ্বাস আটকে আসতে লাগলো। জবাব দেওয়ার মতো অবস্থা নেই। শৈলী নিশানের চোখে তাকিয়ে থাকলো, কিন্তু সেই গভীর দৃষ্টি দেখে তার মনে হলো
সে আর নড়তে পারবে না। নিশান তার কোমর শক্ত করে ধরে রেখেছে, আর তার নিঃশ্বাস শৈলীর কানের কাছে এসে গা ছমছমে অনুভূতি তৈরি করেছে। বৃষ্টি তখনও ঝরছে, কিন্তু সেই মুহূর্তে যেন সব কিছু থমকে গেছে, শুধু নিশান আর শৈলী ছাড়া। নিশান পারল না, মোটেও পারল না নিজেকে নিয়ন্ত্রণ করতে। ভুলে গেল সে কোথায় আছে, ভুলে গেল বৃষ্টির তীব্রতা, ভুলে গেল তারা এখন নদীর পাড়ে রয়েছে। দেরি না করে আচমকাই শৈলীকে অবাক করে দিয়ে তার ঠোঁটজোড়া তীব্রভাবে আঁকড়ে ধরল নিশান। এই অতর্কিত হামলার তোপে কেঁপে উঠল শৈলী, চোখ বড় করল সহসাই। কিন্তু নিশান মোটেও পাত্তা দিল না, খেয়াল করল না তার হিমরূপার এই অবাক হওয়াটা, বরং খুব আদুরে ভঙ্গিতে এক শৈলীর গালে গলিয়ে দিয়ে পেছনের ঘাড় আঁকড়ে ধরল। ডুবে গেল আরও গভীরভাবে। এমনিতেই বৃষ্টি হচ্ছে, এই ঝমঝম বৃষ্টির মধ্যে নিশানের এমন পাগলামিতে প্রায় শ্বাস আটকে আসতে লাগলো শৈলীর। মাথার ভেতর ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু নিশানের বাঁধনে সে যেন কেবলই গভীরে তলিয়ে যাচ্ছে। চোখের পলক ফেলতে ভুলে গেছে সে। এক মুহূর্তের জন্য তার পুরো শরীর নিস্তব্ধ হয়ে গিয়েছিল। নিশানের হাত ক্রমশই শক্ত হয়ে এলো, তার আঙ্গুল শৈলীর পেছনের ঘাড় শুয়ে এক গভীর টান সৃষ্টি করল। এতক্ষণ যে হিমশীতল বৃষ্টির স্পর্শ শৈলীর শরীর ভিজিয়ে যাচ্ছিল, এখন সেটাও গনগনে আগুনের মতো মনে হচ্ছে তার কাছে। আবেশে কোনো মতে চোখ বুঝল শৈলী। নিশান এতটাই গভীরে ডুবে গিয়েছিল যে চারপাশের বাস্তবতা তার জন্য বিলীন হয়ে যাচ্ছিল। বৃষ্টি ঝরছে, বাতাস বইছে, নদীর পানি স্রোতে কাঁপছে, কিন্তু নিশানের অস্তিত্বের পুরো দখল এখন কেবল একটাই, শৈলী। একটু পর ধীরে ধীরে শৈলীর দেহ কেঁপে উঠল, শ্বাস নেওয়ার জন্য ছটফট করল সে। ততক্ষণে নিশান অনুভব করল সে সত্যি নিজেকে হারিয়ে ফেলেছে। একটু থেমে শৈলীর ঠোঁট থেকে মুখ সরিয়ে আনল, কপালে কপল ঠেকিয়ে দিল, কিন্তু তার হাত এখনও শৈলীর কোমর শক্ত করে ধরে আছে। তার চোখে নেশা, শ্বাস অস্বাভাবিক দ্রুত। শৈলী ভয় পেল, বড় বড় শ্বাস টেনে হাঁপাতে শুরু করলো সে। কাপা গলায় কিছু একটা বলতে চাইল, কিন্তু নিশানের মুখের কাছে এসে গলা আটকে গেল তার। নিশান গভীর চোখে তাকিয়ে বলল, এই বৃষ্টি যদি আমাদের মুছে দেয়, তবে আমি চাই এই মুহূর্তটা চিরস্থায়ী হোক। আবেশময় কণ্ঠে ডুবে গিয়ে শৈলী অনুভব করলো তার চারপাশে আর কিছু নেই, শুধু তারা দুজন। এই বর্ষামুখর রাতে নদীর পাড়ে এক বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। হঠাৎ করেই নিশান শৈলীর চোখের দিকে আবারও তাকালো। আদেশের মতো কড়া বাক্য ছুড়ে দিল সহসা, মৃগী রোগীর মতো হাত পা কাঁপালে চর লাগাবো শৈলী। ছোট বাচ্চাদের মতো ঢং করবি না। ইনডিরেক্টলি আমাকে সিরিয়াস করে নাটক করা বন্ধ কর। শৈলী বিস্ময়ে নিশানের দিকে তাকিয়ে রইল। মাত্র কয়েক মুহূর্ত আগেও যে নিশান আবেশময় কণ্ঠে তার হৃদয় কাঁপিয়ে দিল, সেই নিশান এখন হুট করেই এমন গম্ভীর আর ধমকের সুরে কথা বলছে। লোকটা এমন হুট করে কিভাবে পাল্টে যেতে পারে? তার চোখ বিস্ফোরিত হয়ে গেল যেন, ঠোঁট খানিকটা ফাঁকা হয়ে রইল। কি বলছেন আপনি? শৈলী হকচকিত হয়ে গেল। নিশান ঠোঁটের কোণে এক চাপা হাসি ফুটিয়ে তুলল, কিন্তু তার চোখে ছিল সেই চিরচেনা কঠোরতা। ঠিক বলেছে, তুই তো খুব ভালো করে জানিস আমি নিজেকে সহজে হারাই না, অথচ তুই বড় বড় এমন কিছু করিস যাতে আমার নিয়ন্ত্রণ হারিয়ে যায়, তারপর নিজে আবার ভয় পাস, মৃগী রোগীর মতো হাত পা কাঁপাতে থাকিস। শৈলী ক্ষণিক থমকে গেল। এই নিশানকে সে খুব ভালো করে চেনে, যে একবার সিদ্ধান্ত নিয়ে নিলে তা টলানো কঠিন। কিন্তু আজ সে নিজেই তো নিজের নিয়ন্ত্রণ হারিয়েছিল। শৈলী ঠোঁট কামড়ে মাথা নিচু করল, কিন্তু নিশান এত সহজে ছাড়ার পাত্র নয়। সে শৈলীর মুখের খুব কাছে এসে চাপা স্বরে বলল, শোন শৈলী, তুই যদি এমন ঢং করতেই থাকিস তাহলে একদিন সত্যি এমন কিছু হবে যেটা হয়তো আর থামানো যাবে না। শৈলীর গাল লাল হয়ে উঠল, বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে গেল। আপনি আমায় ভয় দেখাচ্ছেন? নিশান ঠোঁট বাঁকিয়ে বলল, না, সতর্ক করছে, কারণ আমি কিন্তু অন্যদের মতো নই শৈলী। আমি যা চাই সেটা ঠিক কিভাবে নিতে হয় সেটা খুব ভালো করেই জানি।
বৃষ্টির শব্দের মধ্যে নিশানের কণ্ঠ যেন বজ্রধ্বনির মতো মনে হলো শৈলীর কাছে। আপনার মতো ডিটারজেন্টের বস্তা আমি এই জন্মে দেখিনি। ইউ নো হোয়াট, আমার মনে হয় আপনার বাথরুমে স্থায়ী বসবাস করা উচিত। এই রাতের বেলা এমন মেসেজ দেখে ভ্রুকুচকে নিজের ফোনের দিকে আহম্মকের মতো তাকালো আকাশ। লাইক সিরিয়াসলি, কোনো হতচ্ছাড়া এত বড় সাহস তাকে এমন মেসেজ দেয়ার? ঠিক মতো চোখ খুলতেই আকাশ বুঝতে পারল এটা হতচ্ছাড়া নয়, হতচ্ছাড়ি। স্ক্রিনে ভেসে আছে ইন্দুরের নানি নামে সেভ করা নাম্বারটা। আকাশ মুখ কুচকে তাকিয়ে কিছুক্ষণ আকাশ কুসুম চিন্তা ভাবনা করলো। এরপর মুচকি হেসে নিজেও টাইপ করা শুরু করলো। ও তাই নাকি? আমার জন্ম জন্মান্তরের পবিত্রতা তোমার মতো কোনো ঝিঙ্গালালা মানের মানুষ প্রশ্ন তুলবে সেটা ভাবতে পারেনি ইন্দুর। কিন্তু যেহেতু তুমি আমাকে বাথরুমে স্থায়ী বাসিন্দা বানিয়ে দিয়েছো, আমি মনে করি তোমার উচিত আমাকে ভালো একটা সাবান গিফট করা, যেন তোমার মতো বাজে চিন্তা ধুয়ে ফেলতে পারি। মেসেজ টাইপ করেই রিমির নাম্বারে পাঠিয়ে দিল আকাশ। তারপর ফোনটা রেখে পায়ের ওপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে রইল। কিছুক্ষণ পরপর ওই ফোন ভাইব্রেট করে উঠল। রিমির রিপ্লাই এসেছে। আপনার জন্য বাথরুমের সব সাবান কম পড়ে যাবে। আসলে আপনাকে পদ্মা নদীর জলে ডুবিয়ে দেওয়া উচিত, যাতে আপনার গোয়ার তুমি ধুয়ে যায়। আকাশ হাসি আটকাতে পারল না, মুচকি হেসে সেও রিপ্লাই দিল। বাহ, সাবান থেকে একেবারে পদ্মার জল, মানে তুমি বুঝতে পেরেছো আমার জন্য ছোটোখাটো পরিষ্কার কাজ যথেষ্ট নয়, একেবারে পবিত্র করাই লাগবে। সত্যি বলছি, তোমার মতো ব্রিলিয়ান্ট মেয়ে আমি আর দেখিনি। ফোনের ওপাশে এখন নিশ্চিতভাবে রিমি রেগে গিয়ে দাঁত কিরমির করছে। এটা 100% নিশ্চিত। আকাশের মুখে বিজয়ী হাসি ফুটে ওঠে। অথচ তাকে ভুল প্রমাণ করে দিয়ে রিমি এবার কয়েকটা রাগী ইমোজি দিয়ে বলল, এই জন্যই কখনো আপনার প্রেম হয়নি। আপনি একটু অসহ্য। এমনিতেও কোনো মানুষ জাতির মেয়ে আপনাকে পছন্দ করবে না। আর আপনার মতো মাথা মোটারা অবশ্য প্রেমের সংজ্ঞা জানে না। প্রথম লাইনটা দেখে রাগ হলেও শেষের কথাটা মাথায় লাগলো আকাশের। ঠোঁট প্রসারিত হলো, তার মানে আবারও সংজ্ঞা দেওয়ার সুযোগ এসেছে। নিজের সাহিত্যিক কবির পরিচয়টা আবারও প্রকাশ করার সুবর্ণ সুযোগ পেতেই 32 পাটি দাঁত বের করে হাসে আকাশ। রিমি হয়তো নিজেও জানে না আকাশের কাছে প্রেমের সংজ্ঞা জানতে চেয়ে সে কত বড় ভুল করে ফেলেছে। আকাশ বড় করে শ্বাস টেনে নিল, এরপর বিড়বিড় করে বলল, বিসমিল্লাহ। বলেই সে টাইপিং করা শুরু করলো প্রেমের এক মহাসংজ্ঞা। এই বেটি, তোর হাঁটুতে থাকা বুদ্ধিটা কাজে লাগিয়ে আমার কথা মনোযোগ দিয়ে দেখ। শোন, প্রেম মানে হলো একটা নির্দিষ্ট মানুষের ঝগড়া সহ্য করার অসীম ক্ষমতা। প্রেম মানে হলো কারো বকবকানির উপর গবেষণা করে ডিগ্রি অর্জন করা। প্রেম মানে হলো একটা মানুষ তোর চুলের স্টাইল থেকে শুরু করে মোজার রং পর্যন্ত খুঁত ধরবে, আর তুই হাসি মুখে শুনবি, কারণ তুই প্রেমে পড়ছস। আবার ধর, প্রেম এক প্রকার ফাঁদ, যেখানে একবার পা দিলে তোর স্বাধীনতা বলে কিছু থাকবে না, শুধু হ্যাঁ আর তুমি ঠিক বলেছ বলার স্কিল বাড়বে। প্রেম হলো এমন একটা অনুভূতি যেখানে রাগ করছি মানে আমাকে এখনই খুশি করো, আর তোমার সাথে কথা বলবো না মানে 10 মিনিট পরেই কল দাও। আর প্রেমের আসল সংজ্ঞা, প্রেম মানে হলো যখন তুমি রাত 3টায় অযথায় ভাববে ও আজকে খেয়েছে তো, যখন তুমি কারো রাগ দেখেও হাসবে কারণ সে রেগে থাকলে সবচেয়ে সুন্দর লাগে, যখন তুমি নিজের জেদ ভুলে শুধুমাত্র একটা হাসি দেখার জন্য সব কিছু করতে রাজি থাকো। তবে প্রেমের সবচেয়ে বড় সংজ্ঞা হলো, তুই যদি এখনও আমার এই এত বড় মেসেজ পড়ছস তাহলে তুই নিজেও প্রেমের ব্যাপারে আগ্রহী। ইন্দুরের নানি। সো আমাকে বলার কোনো অধিকার নেই যে আমি প্রেম বুঝি না। হা। মেসেজ শেষ করেই আকাশ হাসল। সে জানে রিমি এখন মুখ গম্ভীর করে ভ্যাবাচাকা খেয়ে বসে আছে, কিন্তু মনে মনে হয়তো একগাল হাসতেছে, হয়তো হ্যাঁ হয়তো না। রিমিকে জব্দ করে এবার হাসলো আকাশ, কারণ রিমি আর রিপ্লাই দেয়নি। কিছুক্ষণ রিমির মেসেজের জন্য অপেক্ষা করে ধপ করে বিছানায় শুয়ে পড়ল আকাশ। মনে মনে বেশ খুশি হলো সে। এমনিতেও কেন যেন এতক্ষণ ধরে খুব হতাশ আর মন খারাপ লাগছিল, অথচ এই ইন্দুরের নানির সাথে কথা বলে এখন একদম মনটা ফুরফুরে লাগছে। লুঙ্গি গুটিয়ে চিকনি চামিলি ড্যান্স দিতেও ইচ্ছে করছে।
আহা, কি একটা অদ্ভুত পরিস্থিতি। ফোনটা হাতে নিল আবারও। আকাশ শুয়ে শুয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। রিমির রিপ্লাই আসছে না, অথচ সে অজান্তেই সেই মেসেজের অপেক্ষা করছে। ধুর, সে কেন এতটা একসেপ্ট করছে? কি এমন হলো? হঠাৎ করেই তার মাথায় এক অদ্ভুত প্রশ্ন এলো। রিমির সাথে কথা বলে তার এত ভালো লাগে কেন? সারাদিনের হতাশা, বিরক্তি, ক্লান্তি যেন নিমেষেই উধাও হয়ে যায়। অন্য কেউ হলে এতক্ষণ সে বিরক্ত হয়ে যেত, অথচ রিমি উল্টো সে মনের মধ্যে এক রকম অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এ কেমন অনুভূতি? আকাশ ঠোঁট কামড়ে ধরল। সে অন্তত নিশানের মতো চাপার নিরামিষ না, খুব ভালোই বুঝদার সে। তার মানে কি সে? না না, ধুর, একদমই না। এটা প্রেম হতে যাবে কেন? সে তো প্রেমে ভালোবাসায় কখনো যাবেই না। কিন্তু যদি সত্যি করে? আকাশ ধপ করে বালিশে মুখ গুজল। ধুর, সে তো প্রেমে পড়ে গেছে। মিটমিট করে হাসছে রিমি। আকাশের মেসেজের রিপ্লাই না দিলেও মেসেজগুলো আবারও পড়ে খুব হাসি পাচ্ছে তার। সত্যি এ লোকটা কি পাগল নাকি? বরং আমার কাছ থেকে একটা খুশির খবর নিয়ে এসে মিমি কেবলই ঘরে ঢুকলো। চোখে মুখে খুশির জোয়ার। কিন্তু ঘরে ঢুকেই রিমিকে ফোনে মুখ লুকিয়ে মিটিমিটি হাসতে দেখে ভ্রু কুঁচকে তাকালো মিমি। এগিয়ে এসে বিছানায় ধূপ করে বসল। এই রিম, সংবিত ফিরে পেয়ে স্বাভাবিক হলো রিমি। মেকি হেসে বলল, কি রে তুই এখন বল। মিমি এবার সন্দিহান কণ্ঠে বলল। হাসছিলি কেন? রিমি আমতা আমতা করে বলল, না রে, এমনিতে। আর বলিস না, ওই আকাশ আছে না, হি ইজ রিয়েলি আ ফানি গাই। খুবই পাগল জানিস। ওনার কথাবার্তা শুনলে তুইও না হেসে পারবি না। বলে আবারও হাসতে শুরু করলো রিমি। মিমি এবার ঠোঁট বাঁকিয়ে হাসল, চোখ সরু করে বলল, বাবা, শেষে তুইও প্রেমে পড়লি? চমকে গেল রিমি। মুখের হাসিটা দুম করে উধাও হয়ে গেল তার। স্তম্ভিত হয়ে বলল, কি বলছিস? বিছানার ওপর পা উঠিয়ে বসল মিমি। নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল, যা বলছি ঠিকই বলছি। না হলে ভাবা যায় যে বোন আমার সব সময় ছেলেদের থেকে 100 হাত দূরে থেকেছে, সেই বোন একটা ছেলের সাথে মেসেজে কথা বলছে, মিটি হাসছে। বিষয়টা বেশ চিন্তার। মিমির কথা শুনে বিষম খেল রিমি। থেমে থেমে বলতে থাকলো, আরে না, কি যে বলিস, ভুল ভাবছিস মিমি। বিষয়টা তেমন না আসলে। বুঝেছি, থাক। রিমির কথার গতি থমকে গেল। আসলে কি সত্যি কি তেমন কিছু না? সে তো শুধু আকাশের সাথে মেসেজে কথা বলে, হাসে, খোঁচা দেয়। আকাশও তাকে খোঁচায়। এই তো নিশান গ্রামে যাওয়ার পর থেকেই প্রায় কথা হয় আকাশের সাথে। কিন্তু তার এত হাসি কেন? কেন সে আকাশের কথা মনে করে নিজের অজান্তেই মুচকি হাসে? কেন সে অন্য কেউ নয়, বরং আকাশের মেসেজের অপেক্ষা করে? মিমি তখনও তাকে সন্দেহ ভরা চোখে দেখছে। রিমি মুখ সরিয়ে অন্যদিকে তাকালো। বুকের মধ্যে কেমন যেন একটা চাপ অনুভূতি হচ্ছে। না, সে প্রেমে পড়েনি, অসম্ভব। সে কি এত সহজে প্রেমে পড়ার মানুষ? তবে কেন আকাশের কথা বলে এত ভালো লাগে তার? বুকের মাঝে কেমন যেন একটা অস্থিরতা ছড়িয়ে পড়ল। নিজের ভাবনাতেই হতভম্ব হয়ে গেল রিমি। মিমি এবার ওর অবস্থাটা বুঝতে পেরে মুচকি হেসে বলল, আচ্ছা, এসব পরে ভাবিস বোন, এখন আমার কথা একটু শোন। একটা ঝাক্কাস খবর আছে, বুঝলি? রিমি উৎফুল্লিত হলো। কি খবর? মিমি এবার মুচকি হেসে বলতে থাকলো, নিশান ভাইয়া আর শৈলী আপু বিয়ে করে ফেলেছে। বড় মামি নাকি মামাকে বলেছে যাতে শৈলী আপু আর নিশান ভাইয়াকে ফিরে আনে। মামি নাকি শৈলী আপুকে মেনেও নিয়েছে, আর খুব তাড়াতাড়ি ওরা বাড়িতেও আসবে। রিমি চোখ বড় বড় করে চেয়ে রইল। কি? সে চমকে উঠে বিছানা থেকে প্রায় লাফিয়ে পড়ল। মানে কি তোর? নিশান ভাইয়া শ্যালিপু বিয়ে করেছে? কবে, কোথায়, কখন, কিভাবে? আমি কিছুই জানি না। মিমি ঠোঁট চেপে হাসল, যেন এই রিয়াকশনটাই প্রত্যাশিত ছিল। আসলে তুই তো তখন ব্যস্ত ছিলি তোর ডিটারজেন্ট পাউডারের সাথে মেসেজে রোমান্স করতে।
তাই বুঝতে পারিসনি বাহিরের দুনিয়া কত বড় ঘটনা ঘটে গেছে। রিমি এবার একদম ফুঁসে উঠল। চুপ কর তো, বাজে কথা বলবি না। তোর কথার কি মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। মিমি এবার আর না হেসে পারল না। আসলে বড় মামি নিজেই মামাকে বলেছে যে শৈলী আপুকে মেনে নিয়েছে, ওনার নাকি আর কোনো আপত্তি নেই। রিমি এবার স্তব্ধ হয়ে গেল। এতদিনের ঝগড়া, মান, অভিমান, শৈলী আপুর কষ্ট সব মিলিয়ে এই একটা ব্যাপারই তো চেয়েছিল সবাই। নিশান ভাই আর শৈলী আপু একসাথে থাকুক, সুখে থাকুক। সে একটু চুপ করে থেকে ধীরে ধীরে বলল, তাহলে ওরা বাড়ি ফিরে আসবে? মিমি চোখ টিপে বলল, হ্যাঁ রে বোন, একদম রাজকীয়ভাবে ফিরবে। এদিকে সবাই তো খুশিতে দিশেহারা, মাও শুনে খুব খুশি হয়েছে। রিমির ঠোঁটে একগাল হাসি ফুটে উঠল। ওয়াও, এটা তো সত্যি ঝাক্কাস খবর ভাই। কিন্তু রিমি এটা বুঝলো না যে আকাশ তাকে কিছু কেন বলল না। অন্তত আকাশ তো এই বিষয়ে জানার কথা। রাত গভীর হয়েছে, ঘড়ির কাঁটা এখন 12টার কাছাকাছি। ঝুম বৃষ্টি থেমে গেছে কয়েক ঘন্টা আগেই, কিন্তু তার স্পর্শ এখনও রাতের বুকে জড়িয়ে আছে। ভিজে আঙ্গিনায় জমে থাকা পানির চাঁদের আলো ভেঙে ভেঙে পড়ে, যেন কাচের টুকরো ছড়ানো। গুমট গন্ধ ভেসে বেড়ায় বাতাসে, মাটি থেকে উঠে আসা সেই স্নিগ্ধ তৃষ্ণার ঘ্রাণ যা বৃষ্টিতে পড়েই কেবল জাগে। গাছের পাতায় আটকে থাকা ফোঁটাগুলো মাঝে মধ্যেই টপকে পড়ে, শব্দ হয় ঠিক যেন কাঠবিড়ালির নরম পায়ের ডগা শুকনো পাতায় পড়ার মতো। দূরে কোথাও ব্যাঙের ডাক ভেসে আসে, আর নালার জলে ভেসে বেড়ায় পচা জুঁই ফুলের একটা পাপড়ি, যা কালো জলের ওপর সাদা দাগের মতো। বিদ্যুতের খুঁটিতে ঝুলে থাকা বাল্বটা মাঝে মধ্যে জ্বলে ওঠে, তারপর আবারও ম্লান হয়ে যায়, যেন রাতের নিঃশ্বাস নেওয়া। রাস্তায় একফালি আলো পড়ে আছে ভেজা ইটের গায়ে, সেখানে জলের ধারা এখনও টপ টপ করে নামছে ছাদের কার্নিশ থেকে। এই রাতের নীরবতা কানে বাজে ঠিক যেন কেউ কানে কানে বলছে কোনো গোপন কথা, কোনো সতর্কতাবার্তা। বৃষ্টি ভেজা বাতাস জানালার ফাঁক দিয়ে ঢুকে হাত বুলিয়ে যায় গালে, ঠান্ডা আর একটু কাঁপুনি দিয়ে। নিশানের কথা মিথ্যে হয়নি, শৈলীর সত্যি সত্যি জ্বর চলে এসেছে। সেই সময়ে নদীতে বেশ সুন্দর একটা সময় কাটানোর পর তারণ বাড়িতে ফিরে এসেছে। বাংলোতে ফিরে আসার সময় রাস্তাতেই শৈলীর মাথা ব্যথাটা শুরু হয়েছিল। খুব ক্লান্ত হয়ে তখন ওই রিকশাতেই নিশানের কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিল সে। নিশান প্রথমে বুঝতে না পারলেও ঘরে কোলে এনে শুইয়ে দেওয়ার পর কপালে হাত রেখে নিশ্চিত হয়ে যায় যে শৈলীর জ্বর এসেছে। শুধু জ্বর নয়, বেশ তীব্র মাত্রার জ্বর। সাথে সাথে রাগ হয় নিশানের। সে জানতো এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসা নিশ্চিত। এখন তার সত্যি সত্যি শৈলীকে বরফ গলানো পানিতে ডুবিয়ে রাখতে ইচ্ছে করছে। নিশানের চোখে রাগ আর উদ্বেগের এক অদ্ভুত মিশেল। শৈলীর কপালে হাত রাখতেই আঙ্গুলগুলো জ্বলে উঠল, তাপমাত্রা যেন আগুনের স্পর্শ। এতবার বললাম বৃষ্টিতে ভিজিস না, কথা শুনেছিলি, এবার বুঝবি। ফিসফিস করে বলে ওঠে নিশান, দাঁত কামড়ে ধরে। কিন্তু এখন রাগ করার সময় নয়। জ্বর তো ইতোমধ্যেই শৈলীর দেহে দাবদাহ নিয়ে বসেছে। ঘরটার ভেতর এখনও বৃষ্টির গন্ধ, মেঝেতে শৈলীর ভেজা চুলের গুচ্ছ সরানো, আর তার শ্বাস প্রশ্বাস ভারী, উত্তপ্ত। নিশান দ্রুত বাথরুমে ঢুকে ফেস্ট কাপড় খুঁজতে থাকে। কিছু নেই, শেষমেশ নিজের সুতি গামছাটাই বেছে নেয়। ঠান্ডা পানির নলটা খুলে দেয়, ঠান্ডা পানিতে ভিজিয়ে গামছাটা নিংড়ে নেয়, ভাঁজ করে ঠোঁটে চেপে ধরে। এরপর দ্রুত বিছানায় শৈলীর পাশে এসে নিশান হাঁটু গেড়ে বসে। ভেজা কাপড়টা শৈলীর কপালে রেখে গরম শরীরে ঠান্ডার স্পর্শ লাগা মাত্র শৈলী অস্ফুট একটা শব্দ করে, কপাল কুঁচকে ফেলে। নিশান শৈলীর চুলে হাত গলিয়ে দেয়, ধীরে ধীরে স্কল্প ম্যাসাজ করতে থাকে। মাথা ব্যথাটা কমানো দরকার। বৃষ্টি ভেজা রাত এখনও নিঃশব্দ। জানালার গ্রিলে জমে থাকা ফোঁটাগুলো মাঝে মধ্যে টপকে পড়ছে। দূরের বিদ্যুতের খুঁটিতে সেই বাল্বটা আবার জ্বলে ওঠে, নিশানের ছায়াকে বাড়িয়ে দেয় শৈলীর ওপর। মনে হয় রাত নিজেই সাক্ষী হয়ে আছে এই মুহূর্তের। কিছুক্ষণ পর নিশান তীক্ষ্ণ দৃষ্টিতে শৈলীর দিকে তাকায়। তার গালে জ্বরের লালিমা ফুটে উঠেছে, শ্বাসের গতি অস্থির।
আলমারির দিকে ছুটে যায় নিশান। দরজা টেনে খুলে একগাদা কাপড়ের ভিড় থেকে পুরনো একটি নরম কম্বল বের করে। সেটা হাতে নিয়ে নাকের সামনে ধরে। গন্ধ পায় ন্যাপথলিনে ঝাঁঝ আর একটু সাবানের সুবাস। ফিরে এসে শৈলীর শিওরে পাশে বসে একটু থমকে যায় নিশান। তারপর ধীরে ধীরে কম্বলটা খুলে ওর কাঁপুনি ভরা শরীরে জড়িয়ে দেয়। কম্বলের কোনাগুলো গুছিয়ে দেয় গলার কাছে, যেন ঠান্ডা বাতাস একটুও ঢুকতে না পারে। শৈলীর কপালে এখনও জলপট্টি, কিন্তু তাপমাত্রা নামার কোনো লক্ষণ নেই। শৈলীর দিকে কিছুক্ষণ ব্যথাতুর নয়নে তাকিয়ে থাকলো নিশান। এখন কি করবে সে? এই এত রাতে তো ডক্টর পাবে না। পরিচিত কোনো ডক্টরকে কল করাও কোনো সুযোগ নেই। ডক্টর সারিকা, যিনি তালুকদার বাড়ির ফ্যামিলি ডক্টর, তিনিও কানাডা গিয়েছেন। নিশান ধৈর্য ধরে শ্বাস ফেলল। এরপর দেরি না করে একদম রান্নাঘর থেকেই একটা বাটিতে বরফ গলানো পানি নিয়ে এসে বিছানায় বসে পড়ল। শৈলীর কপালে রেখে দিল ভেজা গামছাটা। খানিক সময় বাদে উল্টেও দিল। কিছুক্ষণ পর হঠাৎ শৈলীর ঠোঁট কেঁপে উঠল, ভ্রু কুঁচকে গেল। নিশান গামছাটা সরিয়ে নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে রইল। এগিয়ে গেল খানিক, আদুরে কণ্ঠে বলল, শৈলী, ঠিক আছিস? খারাপ লাগছে না? আরও কিছু বলবে কি না ভাবার আগেই শৈলী ফিসফিস করে বলে উঠল, আপনি এমন কেন করেন নিশান ভাই? নিশান ভ্রু কুঁচকাল। আমি আবার কি করলাম? শৈলীর কপাল আরও কুঁচকে গেল, যেন রাগে ফুঁসছে। ঠোঁট নড়ে, কিন্তু শব্দগুলো অস্পষ্ট। কেমন যেন কান্না জড়ানো কণ্ঠে বলল মেয়েটা, সারাক্ষণ বকাঝকা ধমক দেন আমায়, কেয়ার করেন না একটু? নিশান এবার মুচকি হাসল, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, ও তাই নাকি? কেয়ার করি না। শৈলী আবারও ফিসফিস করে বলে উঠল, একটুও না। আমি থাকবো না আপনার সাথে, বাপের বাড়ি চলে যাব আমি। এবছরের সেরা কৌতুকটা মাঝরাতে শুনল যেন নিশান। চেহারাটা এমন বানালো যেন কেউ তাকে মঙ্গল গ্রহে উড়ে উড়ে যেতে বলেছে। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো নিশান, বাপের বাড়ি যাবে? বেশ ভালো কথা। কিন্তু শৈলী, আনফর্চুনেটলি তোর তো বাপের বাড়ি নেই। তোর শ্বশুর বাড়িটাই তো তোর বাপের প্রথম বাড়ি। এবার ফুপিয়ে কেঁদে উঠল শৈলী। বন্ধ চোখের পাতা কুঁচকে গেল, যেন শৈলী একথা শুনে খুব বেশি কষ্ট পেয়ে গেছে। নাক টেনে বলতে থাকলো, আমার বাপের বাড়ি নেই? আমি কোথায় যাব? কেউ আমায় কেয়ার করে না। আমি আপনার সাথে ঝগড়া হলে কোথায় যাব তাহলে? উগান্ডা যাস। বলেই ফোঁস করে শ্বাস ফেলে নিশান। সে এবার নিশ্চিত হলো যে শৈলী ঘুম এবং জ্বরের ঘোরে এসব উল্টাপাল্টা কথা বলছে। কিন্তু নিশানের ভালোই লাগছে, খুব একটা মন্দ নয় বটে। শৈলী মাথা নাড়ল, এবার কপাল কুঁচকে চোখ বুজে ফিসফিস করল, আমার এত জ্বর, মাথা ব্যথা করছে, এত কষ্ট হচ্ছে, অথচ আপনি মানে তুমি শুধু রাগ করছেন আপনি, কিন্তু ভালোবাসেন না। ভালোবাসেন তো, তাই না? নাকি সেটাও না? আপনি আমায় ভালোবাসেন না? নিশানের হাসিটা মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। বুকের ভেতর কোথাও ধাক্কা লাগলো যেন। সে কিছু বলবে কি না ভাবার আগেই শৈলী ফিসফিস করে বলে উঠল, একটু জড়িয়ে ধরুন না, ঠান্ডা লাগছে। নিশান থমকে গেল। শৈলীর কণ্ঠ কাঁপছে, কিন্তু কথাগুলো যেন ঠিক হৃদয়ের গভীর থেকেই বেরিয়ে আসছে। নিশান কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে রইল, তারপর মৃদু হাসল, এতদিন তো আবদার করিস নে, এখন জ্বরের ঘরে ঠিকই মুখ দিয়ে ক্ষয়ে পড়ছে। সাবাস, আগে বলবি না? আগে জানলে তোকে ঠান্ডা পানির তলে ডুবিয়ে রেখে হলেও জ্বর আনাতাম। শৈলী একটুও সাড়া দিল না, যেন ঘুমের ভেতরই কথাগুলো বলতে গিয়ে ক্লান্ত হয়ে আবারও চুপ হয়ে গেছে। নিশান একপাশে মাথা কাত করল, কপালের ঠিক মাঝখানে আলতো করে হাত রাখল। জানি না এসব উল্টোপাল্টা কথা জ্বর না বলে আমার মনে থাকবে নাকি, তবে মনে না থাকলে সমস্যা নেই, মনে করিয়ে দেব। এই বলে নিশান শৈলীর কপালে আবার ঠান্ডা জলপট্টিটা রাখল, কিন্তু এবার ওর ঠোঁটে লুকানো হাসিটা আর লুকিয়ে থাকলো না। নিশান শৈলীর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটার মুখে জ্বরের তাপ, চোখের কোণ ভিজে, ঠোঁট কেঁপে কেঁপে যাচ্ছে। এতক্ষণ মজা নিচ্ছিল সে, কিন্তু এখন আর পারছে না। শৈলী অসহায়ভাবে ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছিল, জড়িয়ে ধরার জন্য আবদার করেছিল। নিশানের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সে আর দেরি করল না,
ধীরে ধীরে বিছানায় উঠে এলো, শৈলীর পাশে শুয়ে পড়ল। তারপর খুব সাবধানে কোমলভাবে শৈলীকে নিজের বুকে টেনে নিল। সাথে সাথে আবিষ্কার করলো মেয়েটার সারা শরীর তাপে জ্বলছে। শৈলী নিশানের শরীরের উষ্ণতায় একটু নড়ে চড়ে উঠল যেন। তারপর নিঃশ্বাস ফেলে গুটিসুটি মেরে ওর কাছে আরও ঘেঁষে এলো। নিশানের বুকের সাথে ওর কপালটা লেগে রইল। নিশান শৈলীর ঠান্ডা হাত দুটো ধরে নিজের হাতের ভেতর ঢুকিয়ে নিল। হাত বুলিয়ে ওর শরীরটাকে উষ্ণ করতে লাগলো। এই যে চালের বস্তা, এখন গরম লাগছে? ঠান্ডা কমেছে? নিশান ফিসফিস করে বলল। শৈলী কোনো উত্তর দিল না, শুধু নিশানের বুকের কাছে মুখ কুচে নিল। ছোট ছোট শ্বাস ফেলছে সে। নিশান হেসে ফেলল। একটা হাত ওর চুলের মধ্যে চালিয়ে দিল, আঙ্গুল দিয়ে আলতো করে ম্যাসাজ করতে লাগলো। শৈলীর নিঃশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। নিশান নিচু গলায় বলল, সুস্থ ছিলে যখন মুখ ফুটে বলতে পারলি না, এখন জ্বর বাঁধিয়ে আদর চেয়েছিস? মামা বাড়ির আবদার না? শখ কত। যাই হোক, বেশ করেছিস, যত ইচ্ছে আদর নেবে, কিন্তু আগে ঠিক হয়েছে। শৈলী ওর বুকের কাছে আরও শক্ত হয়ে নিজেকে জড়িয়ে নিল। নিশান শৈলীর কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। তারপর কপালে জলপট্টিটা সরিয়ে নিয়ে ওর কপালে হাত রাখল। তাপমাত্রা একটু কমেছে, কিন্তু এখনও গরম। আরেকটু সময় লাগবে। নিশান বিড়বিড় করে বলল। কিন্তু ভয় নেই, আমি তো আছি। তোর প্রিয় ধমক দেওয়া লোকটা কোথাও যাবে না। শৈলী নিশানের বুকের ভেতর আরও ছোট হয়ে এলো। নিশানের শার্টের কাপড়টা মুঠো করে ধরে থাকলো। নিশান মুচকি হেসে ওর কপালের ওপর আরেকবার আলতো করে চুমু দিল। হাত দিয়ে ওর পিঠে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। বাইরে এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। জানালার কাছে ফোঁটা ফোঁটা জমেছে, কিন্তু নিশানের বাহুর ভেতর শৈলী তখন পৃথিবীর সবচেয়ে উষ্ণতম আশ্রয়ে আছে। সকালের আলো আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকেছে। এখন আর বৃষ্টির ছিটে ফোঁটাও নেই। জানালার ফাঁক দিয়ে উজ্জ্বল সোনালি আভা ছড়িয়ে পড়েছে বিছানায়। নিশান ধীরে ধীরে চোখ খুলল। শরীরটা অদ্ভুতভাবে ভারী লাগছে, কারণ শৈলী তো এখনও ওর বুকের ওপর ছোট্ট শিশুদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। কোনো জগতের চিন্তা নেই তার মাঝে। নিশান ঘুম ঘুম চোখে শৈলীর দিকে তাকালো। মেয়েটা গভীর ঘুমে, নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এসেছে। জ্বর কিছুটা কমেছে মনে হচ্ছে, কিন্তু মুখের লালিমা এখনও পুরোপুরি যায়নি। নিশান নিজের একটা হাত দিয়ে শৈলীর চুল সরিয়ে কপালে আলতো করে ছোঁয়ালো। তাপমাত্রা আগের চেয়ে অনেকটাই কম, নেই বললেই চলে। এখন শুধু মেডিসিন নেওয়া প্রয়োজন। নিশান হালকা শ্বাস ফেলল, যেন অনেক বড় কোনো যুদ্ধ জিতে এসেছে সে। তারপর ধীরে ধীরে শৈলীর মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। এত নিষ্পাপ লাগছে মেয়েটাকে, যেন গত রাতের সব কান্না, অভিমান আর জ্বরের ঘরের আবোল তাবোল কথা কোনো জাদুর মতো উড়ে গেছে। কিন্তু নিশান জানে, ওর বলা কথাগুলো শুধু জ্বরের ঘরেই ছিল। ওগুলো ছিল মনের গভীরের জমে থাকা সত্যি অনুভূতি। আর ওই একই কথা ওকে এখনও শোনানো হলে এমন করবে যেন লাজুক পাথা জীবনে কখনো এই কথা শোনেনি। সে লজ্জায় মাটির নিচে ঢুকে যাচ্ছে। একটু নড়তে যেতেই শৈলী অস্ফুট একটা শব্দ করে আরও শক্ত করে নিশানের শার্টের কাপড় মুঠো করে ধরে ফেলল। নিশান কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর ফিসফিস করে বলল, আর কতক্ষণ এমন করে ধরে রাখবি চালের বস্তা? শৈলী ঘুমিয়ে ফিসফিস করে বলল। আবারও বকাঝকা? নিশান এবার হেসে ফেলল। শৈলীর চুলে আস্তে আস্তে হাত বুলিয়ে দিয়ে বলল, বকাঝকা করতে হবে, না তো আমার আদরের শৈলী তো আর সবসময় আদর করে আদর চাইবে না, অপেক্ষা করবে না। আমার আদর কি এতটাই সস্তা নাকি? শৈলীর চোখ বন্ধ রেখেই মুখ কুঁচকে ফেলল। এখনও ঘুমোই ভাঙ্গেনি ওর। সকালের আলো আরও উজ্জ্বল হয়ে এলো। পাখির ডাক শোনা যাচ্ছে বাইরে। নিশান একটু বাঁক নিল। শৈলী যেন আরামদায়কভাবে শুয়ে থাকে। ওর দিকে তাকিয়ে হালকা গলায় বলল, শৈলী উঠবি না? দেখ সকাল হয়ে গেছে। শৈলী কুকুরে আরও ওর দিকে সরে এলো। চোখ না খুলেই বিড়বিড় করল, উফ, আমি সকাল পছন্দ করি না, আপনি আরেকটু থাকুন না এভাবে। অবাক হয়ে যায় নিশান। তুই কবে থেকে এমন কথা বলতে শিখলে? বিড়বিড় করে আওড়ালো শৈলী। জবে থেকে আপনার সাথে আছি আর নিশান এবার সত্যি সত্যি হেসে দিল। সকাল, আলো, পৃথিবী সব কিছু যেন থামে থাকুক, কিন্তু এই মুহূর্তটা যেন আর না শেষ হয়। ভ্রু উছিয়ে জিজ্ঞেস করে, আর
শৈলী মিনমিন করেই আধো গলায় বলে উঠল। আর জবে থেকে আপনি আমায় আদর করেছেন? নিশানের হাসিটা একটু থমকে গেল। সে শৈলীর মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটা এখনও চোখ বন্ধ করে আছে, কিন্তু ঠোঁটের কোনায় অদ্ভুত একটা মিষ্টি অভিমানী ভাব। নিশান কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে সুস্থে হাত বাড়িয়ে শৈলীর কপালে আলতো করেই শোয়ালো। আহারে, তাহলে তুই এতদিন ধরে শুধু অপেক্ষা করছিলি, তাই না? আগে বলবি না? শৈলী নড়ল না, শুধু একটু সরে নিশানের আরও কাছে গেল। নিশান মৃদু হাসল। তাহলে কি এখন থেকে রোজ সকালে এমন করে আদর চাইবে? চালের বস্তা। শৈলী এবার চোখ খুলল, কিন্তু গাল লাল হয়ে গেছে। এই লোকটা নতুন ডাকনামটা কোথা থেকে আমদানি করলো কে জানে। কোন অ্যাঙ্গেল থেকে তাকে চালের বস্তার মতো দেখতে ভেবে পেল না শৈলী। মুখ গুজে নিশানের বুকে চাপা স্বরে বলল। আপনি আবার শুরু করলেন? নিশান মজা পেল, একটু ঝুঁকে শৈলীর কানের কাছে ফিসফিস করে বলল। শুরু তো তুই করেছিস শৈলী। শৈলী এবার সত্যি সত্যি লজ্জায় মুখ ঘুরিয়ে নিল, কিন্তু নিশান ওকে ছাড়ল না, বরং ওর হাতটা নিজের হাতে নিয়ে আঙ্গুলের ফাঁকে ফাঁসিয়ে ধরে বলল। বুঝলি তো, আমি কিন্তু একবার যা পেয়ে যাই তা সহজে ছাড়ি না। শৈলী মুখ নামিয়ে রাখল, কিন্তু নিশান টের পেল ওর ঠোঁটের কোণে লুকানো একটা ছোট্ট হাসি। সকালের আলো আরও উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু নিশান শৈলীর জন্য এখনও সময়টা থমকে আছে, যেন এই মুহূর্তটা একটু বেশি সময় নিয়ে তাদের ঘিরে রেখেছে। হঠাৎ করেই কিছু একটা মনে পড়ল নিশানের। শৈলীকে সাথে সাথে বুক থেকে আলতো করে সরিয়ে দিল। শৈলী আধো আধো চোখ খুলল। নিশান এবার উঠতে উঠতে বলল। উঠ শৈলী, যা ফ্রেশ হয়ে আয়। তারপর টেবিল থেকে ফোনটা নিয়ে শৈলীকে দিয়ে বলল। ধর, ফ্রেশ হয়ে এসে শুয়ে শুয়ে রিলস দেখ। রেকর্ডিং ক্লাসগুলো তো আর করবি না? আমি তোর জন্য নাস্তা বানিয়ে আছে। শৈলী প্রথমে একটু অবাক হলো নিশানের কথা শুনে, ঘুম জড়ানো গলায় বিড়বিড় করল। আপনি নিজে নাস্তা বানাবেন? নিশান হাসল, শৈলীর চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল। তো আমার বউয়ের জন্য একটু কষ্ট করা যাবে না? গতকালকে তো বানিয়েছে। শৈলী লজ্জায় আর কিছু বলল না, শুধু ফোনটা নিয়ে ধীরে ধীরে উঠে গেল বাথরুমের দিকে। নিশান তখন রান্নাঘরের দিকে এগোলো, মনে মনে ভাবল। শুধু নাস্তা না, আজ ওর জন্য একটু স্পেশাল কিছু করব। শৈলী ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই ফোনটা বেজে উঠল। প্রথমে মনে হলো নিশানই হয়তো কিছু ভুলে গেছে, কিন্তু স্ক্রিনে নাম দেখে মুহূর্তেই শৈলীর মুখটা গম্ভীর হয়ে গেল। বড়মা কল করছে। অবাক হলো শৈলী, কেন জানি ওর বুকের ভেতরটা ধক করে উঠল। কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে কল রিসিভ করলো। হ্যালো বড়মা, কেমন আছো? ওপাশ থেকে খাদিজা তালুকদার গম্ভীর কণ্ঠ ভেসে এলো। খুব মজা লাগছে তাই না? শৈলী ঠোঁট ভিজিয়ে বলল। মানে বুঝিস না? শৈলীর বুক কাঁপতে শুরু করলো। খাদিজার তীক্ষ্ণ কণ্ঠস্বরটা একদম বুকে গিয়ে তীরের মতো বিঁধছে। খাদিজা তালুকদার এবার কঠোরভাবে গলা উছিয়ে বলে উঠল। আমার ছেলেটাকে ছিনিয়ে নিয়ে খুব মজা লাগছে তোর? খুশি তুই? ঠোঁট কামড়ে ধরল শৈলী, চোখ দুটো ছলছল করা শুরু করলো। কোটর ভর্তি হলো অশ্রুকণা দ্বারা। শৈলীর গলা শুকিয়ে গেল। নিশান যে রান্নাঘরে সেটাও যেন ভুলে গেল এক মুহূর্তের জন্য। ফোনের ওপাশ থেকে খাদিজা তালুকদারের তীক্ষ্ণ কণ্ঠস্বর ধাক্কা দিচ্ছিল ওর বুকে। শৈলী কাঁপা গলায় বলল। তুমি কি বলছো বড়মা? আমি কাউকে ছিনিয়ে নিনি, বিশ্বাস করো। খাদিজা তালুকদার তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল। বাহ, কি অভিনয় রে তোর! নিশান তো আমার ছেলে, তুই কি করলি? ওকে আমার থেকে সরিয়ে নিলি। তোর জন্য আজ ওর সংসার আলাদা, জীবন আলাদা। তুই কি ভাবিস এটা আমি মেনে নেব? শৈলী শক্ত হয়ে বসার চেষ্টা করলো, তার হাতের তালু ঘামতে লাগলো। নিশান ভাই তো তোমাকে ছেড়ে যায়নি, উনি তো এখনো তোমার মতো করেই তোমাকে ভালোবাসে বড়মা। চুপ! খাদিজা তালুকদার কথা বলে যেতে দিল না শৈলীকে। নিশানকে তুই বদলে নিচ্ছিস, বুঝিস? ও এখন আমার কথা শোনে না, আগের মতো ফোন করে না, তোর দিকেই ছুটে যায়। তোর মতো একটা মেয়ে কি করে আমার ছেলের মাথা ঘুরিয়ে দিল সেটাই বুঝতে পারছি না। সব বুঝতে পারছিস? শৈলীর চোখ ভিজে উঠল। নিশান কি সত্যি বদলে গেছে, নাকি এটা শুধু বড়মার দৃষ্টিভঙ্গি? ফোনের ওপাশ থেকে এবার খাদিজা তালুকদারের স্বর একটু নরম হলো, কিন্তু তার মধ্যেও কঠোরতার ছাপ রয়েই গেল। আমি কিচ্ছু বলবো না শৈলী,
কিন্তু একটা কথা মনে রাখিস, মা যখন চাইবে তখন ছেলেকে নিজের কাছে নিতেও জানে। শৈলী কান্না আটকে বলল। হুম। শৈলী নিঃশব্দে চোখের জল ফেলছে, বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিচ্ছে। এতদিন ধরে যে ভয়, যে দুশ্চিন্তা ওর মনের কোণে গোপনে বাসা বেঁধেছিল, সেটা কি সত্যি সত্যি হয়ে গেল? কিন্তু ঠিক তখনই খাদিজা তালুকদারের গলা বদলে গেল। আগের মতো কঠোর নয়, বরং এক অদ্ভুত আবেগ মিশে আছে তাতে। হঠাৎ করেই এবার খাদিজা তালুকদার অন্যরকম কণ্ঠে বলতে শুরু করলেন। কি জাদু করলি বলতো শৈলী? শৈলী চমকে উঠল। খাদিজা তালুকদারের কণ্ঠস্বর তীক্ষ্ণ নয়, রাগীও নয়, বরং ভারী, যেন এক বুক অভিমান জমে আছে সেখানে। নিশানকে তো জাদু করেছিস তাই না? সাথে পুরো পরিবারকেও। কি চাস তুই? হ্যাঁ, তিলে দিলে আমার ছেলেকে এমনভাবে নিজের মায়াই জড়ালি যে সাথে আমাকেও জড়ালি। আমি তোকে ঘৃণা করতে চেয়েছিলাম, তোকে দূরে সরাতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না শৈলী। এখন কি হয় জানিস? তোর নিষ্পাপ মুখটা চোখ বন্ধ করলেই দেখতে পাই। নিশানের পর কোনো সন্তান হয়নি আমার, একটা মেয়ে নেই আমার। এখন তুইও চলে গেলি, গেলি তো গেলি, আমার ছেলেটাকেও নিয়ে গেলি। গাধা কোথাকার, তুই কি বুঝিস না কিছু? শৈলীর নিঃশ্বাস আটকে গেল। তুই আমাকেও ভালোবাসতে বাধ্য করলি, বোকা মেয়ে। খাদিজা তালুকদারের কণ্ঠ একেবারে বুঝে এলো। কিন্তু আমি কিছুতেই সেটা স্বীকার করতে চাইনি। নিজেকেই বুঝতে দিয়েছিলাম যে তুই আমার শত্রু, আমাদের পরিবারের বোঝা, আমার প্রতিপক্ষ, নিশানকে আমার থেকে দূরে সরানোর কারণ। কিন্তু এখন বুঝতে পারছি আসলে আমি নিজেই নিজেকে নিশানের থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। শৈলীর চোখ থেকে টুপটাপ করে পানি পড়ছে। কেমন যেন একটা প্রশান্তি ছড়িয়ে পড়ল বুকের গভীরে। খাদিজা তালুকদার এবার একটু রাগের সুরে বললেন। কী রে, আয় শৈলী, তোরা তো দুজনেই বড্ড জেদি। আমি আর পাচ্ছি না তোদের ছাড়া। এত নাটক আর সহ্য হচ্ছে না। নিশানকে শুধু তোরই, ও আমারও। আমি ওর মা, আর তুই হলি আমার মেয়েটা। শৈলী চুপ করে শুনছে। এই ডাক, এই ভালোবাসা, এটাই তো ও এতদিন চেয়েছিল। ফোনের ওপাশ থেকে এবার খাদিজা তালুকদার একটু ঝাঁঝের সুরে বললেন। তোর নিশানও আমার মতো জেদি, ফোন করে না, কথা বলে না। আর তুইও কি ওর মতো জেদি হয়ে গেছিস? না, আমি এসব শুনবো না। আমি চাই তোরা আজকেই ফিরে আসিস, বুঝলি? ভালোই ফিরে আসবি শৈলী, না হলে তোর বাপকে আমি বিচার দেব। শৈলী ঠোঁট কাঁপিয়ে বলতে গেল কিছু, কিন্তু পারল না। বুকের মধ্যে অদ্ভুত এক অনুভূতি খেলা করছে। এ কি সত্যি? বড়মা কি সত্যি ওদের ফিরে আসতে বলছেন? শৈলী! খাদিজা তালুকদার আবার ডাকলেন। গলাটা এবার নরম হয়ে এলো। তোদের জন্য ভাত বেড়ে রাখবো মা। শৈলী এবার সত্যিই কান্না ভেঙে পড়ল। এতদিনের সব কষ্ট, অভিমান, ভয় সব যেন একসাথেই গলে গেল। হাতে ফোন চেপে ধরে ও কাপা গলায় বলল। আমি ফিরবো বড় মা, তুমি ডেকেছো আর আমি যাব না? নিশান ভাই না গেলেও আমি তো যাব, তোমার কাছে যেতে চাই আমি। গেলে গেলে একটু জড়িয়ে ধরবে আমায় প্লিজ। অনেক দিনের ইচ্ছা মাকে জড়িয়ে ধরবো আমি। খাদিজাও অফাস থেকে চোখের পানি ফেললেন। আঁচল মুখে গুজে ধরে নিজেকে সামলালেন। তারপর নাক টেনে নিজের স্বভাব সুলভ গম্ভীর হয়ে বলে উঠলেন। এসব সিনেমার ডায়লগ অন্য জায়গায় দিস। বিকেলের মধ্যে ওই বডের হাড্ডিটাকে নিয়ে আসবি। খাবার ঠান্ডা হলে তোদের পান্তা ভাত খাওয়াবো আমি। শৈলী হেসে ফেলল। চোখের জল গাল বেয়ে নামতেই বড়মার এই রাগ বেশানো আদর, এই কঠোরতার আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা, এসব তো ওর কাছে নতুন নয়, কিন্তু আজকের মতো স্পষ্টভাবে কখনোই টের পায়নি। ওর হাত দিয়ে চোখ মুছে হাসি মুখে বলে। আচ্ছা বড় মা, নিয়ে দেবো তোমার বদের হাড্ডিকে। ওপাশ থেকে খাদিজা তালুকদার হুঙ্কার ছাড়লেন। এনেই দেবো মানে? তোরা কি এখন বের হবি না? শৈলী এবার সত্যি হেসে ফেলল। গলা মিষ্টি করে বলল। এই তো নিশান ভাইকে ধরে আনছি, তারপর বের হব। কিন্তু বড় মা, তুমি কিন্তু সত্যি সত্যি আমার জড়িয়ে ধরবে, তাই তো? ওপাশ থেকে খাদিজা তালুকদার এবার একটু চুপ করে রইলেন। তারপর গলা খাকারি দিয়ে বললেন। শখ কত, ন্যাকামিটা গেল না। আজকালকার ছেলে পেলে ঢং দেখে বাঁচি না বাপু। শৈলী হাসতে হাসতে ফোন কেটে দিল। চোখের জল মুছল। ফোনটা শক্ত করে ধরে বসে রইল। নিশানের জন্য বুকটা হালকা হয়ে এলেও আজ যেন প্রথমবার। দরজার দিকে তাকিয়ে দেখল নিশান রান্নাঘর থেকে ট্রে হাতে ঘরে ঢুকছে। মুখে ছোট্ট একটা হাসি লেগে আছে। কি হলো? কার সঙ্গে কথা বলছিলে?
শৈলী চুপচাপ এগিয়ে গিয়ে নিশানের ট্রেটা নামিয়ে রাখল। তারপর ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে হাসি মুখে বলল, নিশান ভাই, বড় মা কল করেছিল জানেন, চলুন না বাড়ি ফিরি। নিশান কিছু বুঝে ওঠার আগেই শৈলী ওর হাত ধরে ফেলল। চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে। বড় মা আমাদের ডেকেছেন নিশান ভাই, এবারে জেদ করে থাকবেন না, থাকতে পারবে না। আমি ফিরছি, আপনিও আমার সঙ্গে ফিরবেন, তাই তো? চলুন যাই। নিশান কিছুক্ষণ চুপ করে রইল, মুখে ছোট্ট হাসি, যেন আগে থেকেই এই ঘটনার ভবিষ্যৎবাণী করে রেখেছিল। বাঁকা হেসে নিশান তারপর হঠাৎ শৈলীর কপালে আলতো একটা চুমু খেয়ে বলল, চল।